নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির বার্ষিক রাশিফল 2025। 2025 কর্কট রাশির জন্য কেমন যাবে। আজকের ভিডিওটা কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। তো যাদের কর্কট রাশি কর্কট লগ্ন তাদেরকে বলবো যে আমার ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে। রাশিফল যা বার্ষিক রাশিফলের ভিডিও একটু বড় হতে পারে, তবে যা বলবো একেবারে প্রাসঙ্গিক কথা বলবো, ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। তাই এই বিশ্বাস রেখে বলবো যে একটু মন দিয়ে শুনতে পুরো ভিডিওটা। খুব ইম্পর্টেন্ট অনেক কথা বলবো যেগুলো মনে রাখা দরকার সারা বছর ধরে। তো যাই হোক, আমি শুরু করছি কালপুরুষের চতুর্থ ভাবের একটি রাশি, যাকে বলা হয় কালপুরুষের হৃদয়। কালপুরুষের হৃদয় কর্কট রাশি, যার অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্রদেব এবং চন্দ্রদেবের যে আরাধ্য দেবতা ভোলেনাথ, তো এদের সঙ্গে এই কর্কট রাশির প্রচণ্ড মিল আছে। কর্কট রাশিকে বলা হয় যে মহাসাগর, সাগর রাশি, সাগর এবং জলরাশি যেহেতু, এবং হৃদয় যেহেতু কালপুরুষের, তাই মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়। তো এই রাশির বা এই লগ্নের মানুষদের হৃদয়টাও ঠিক ওরকমই হয়, মহাসাগরের মতন হৃদয়বান তারা, উদার তারা, মহাসাগরের মতন গভীর হৃদয়ের মানুষ তারা। তো এই রাশির মানুষেরা হয় বুদ্ধিমান, প্রতিভাবান, হৃদয়বান, উদার, দয়ালু, স্নেহপ্রবণ, আবেগপ্রবণ, মায়া মমতায় ভরপুর একটা মন। খুব সহজে মানুষকে ভালোবাসতে পারে, খুব সহজে মানুষকে বিশ্বাস করতে পারে। আর এর সুযোগই নেয় আশেপাশের মানুষেরা, ভালোবাসার সুযোগ নেয়। ভালোবাসার মানুষদের জন্য এই কর্কট রাশির মানুষেরা অনেক কিছু করতে পারে, এমনকি জীবন পর্যন্ত দিতে পারে। জীবন দিতেও এরা পিছপা হয় না, যে যদি মানুষটাকে ভালো লাগে তাহলে তারা সব কিছু দিয়ে দেয়। তো এই কর্কটের মানুষের হৃদয়ের থাকে মণিমুক্ত থাকে প্রতিভা, যন্ত্রণা, ক্ষমতা, যোগ্যতা সমস্ত কিছু লুকিয়ে থাকে। কিন্তু এই সমস্ত মণিমুক্তগুলোকে তারা দেয় তাদেরকেই, যাদেরকে মনে করে এরা বিশ্বস্ত মানুষ। সবাইকে এরা দেয় না, এরা খুব চাপা স্বভাবের হয়। তো এদের হৃদয় বোঝা খুব মুশকিল। কালপুরুষের হৃদয় বলে কথা, এদের হৃদয়টাকে বোঝা খুব মুশকিল, খুব কঠিন। খুব কম মানুষই পারে এদের হৃদয়কে বা মনকে বুঝতে, এদের আবেগকে বুঝতে খুব কম মানুষই পারে। আশেপাশের মানুষেরা এদেরকে ভুল বোঝে, এদেরকে ঠকায়, বিশ্বাসঘাতকতা করে। খুব সহজে এরা কষ্ট পায়, খুব সহজে এরা ভেঙে পড়ে। এদের হৃদয়টা অস্থির, চন্দ্রের মতন অস্থির, জলের মতো অস্থির। কিন্তু এরা লক্ষ্যে থাকে স্থির। যদি লক্ষ্য এদের স্থির থাকে তাহলে কিন্তু এরা অসাধ্য সাধন করতে পারে। এই কর্কটের মানুষরা হয় অসাধ্য সাধনে সব থেকে বড় হিম্মতওয়ালা। অসাধ্য সাধন করার মতো এদের মতো দক্ষ মানুষ আর কেউ নেই। জলের যেমন একটা নেচার, কেমন জল হয়, জলকে আমরা সহজেই বাঁধ দিতে পারি, আটকাতে পারি, সহজে আঘাত করতে পারি। তো সেই রকমই এই মানুষগুলো, তাই আমরা জলের মতো এই মানুষগুলোকে খুব সহজে আঘাত করতে পারি। জলকে ধরো আমরা বাঁধ দিলাম, একটা প্রবাহমান জলকে আমরা বাঁধ দিলাম, কিছুক্ষণের জন্য আমরা জয়ী হলাম। কিন্তু ওই জলই একদিন ধাক্কা মারতে মারতে হঠাৎ করে সেই বাঁধটাকে ভেঙে দেয়। সেটা হয়তো পরে অনেক বছর পরে, অনেক সময় পরে, দীর্ঘ সময় পরে হতে পারে। কিন্তু সেই জল তার লক্ষ্যের স্থির থেকে যে বাঁধটাকে বা সামনের যে বাধাটাকে আটকাতে হবে, তাকে বাধাটাকে দূর করতে হবে, সরাতে হবে, এই বাধাকে অতিক্রম করতে হবে, এই রকম একটা যদি তারা প্রণ বা প্রতিজ্ঞা করে, তাহলে তারা কিন্তু এই বাধাটাকে দূর করতে একদিন না একদিন সক্ষম হয়। আর যখন তারা সক্ষম হয়, যখন তারা এই বাধাটাকে অতিক্রম করে ফেলে, তখন এই আশেপাশে মানুষরা, যারা তাদের সমালোচক, যারা তাদেরকে হিংসা করে, স্বার্থ পর যারা, তো সেই মানুষগুলো একদিন অবাক হয়ে তাদের দিকে চেয়ে দেখে যে আরে বাপ, এই মানুষটা অসাধ্য সাধন করে ফেললো, এটা পারলো। সে এটা ভেবেছিলাম যে সে কিছুই পারবে না, খুব দুর্বল একটা মানুষ, কিন্তু সে কিন্তু করে ফেললো। ঠিক কর্কটের মানুষরা এরকম। এদের এদের মনটা ঠিক এরকমই। তাদের যে ইষ্টদেব একদম ভগবান শিবের মতো, সব কিছু তারা অপরের জন্য দিয়ে দেয়, এবং তারপর নিজের যে খারাপ জিনিসটা নীলকণ্ঠের মতন তারা নিজের মধ্যে সেটা ঢুকিয়ে নেয়। কাউকে বুঝতেও দেয় না যে তারা কষ্ট পাচ্ছে, তারা যন্ত্রণা পাচ্ছে, কাউকে বুঝতেও দেয় না। এতটাই হৃদয়বান মানুষেরা, কর্কটের মানুষরা, ভালোবাসার মানুষরা। আমি বলবো যে
তাদেরকে একবার বোঝা দরকার যে যদি কখনো কর্কট রাশির বা লগ্নের মানুষদের যদি তারা কখনো ভালোবাসে, তাদেরকে বলবো যে একবার বোঝার চেষ্টা করো তাদের হৃদয়টাকে খুব গভীরভাবে, অনেকটা সময় ধরে, তাহলে দেখতে পাবে যে ওই মানুষটির মতন আর কখনো কোনো মানুষ হয় না। যা পেয়েছো তা ভাগ্য গুণে পেয়েছো, তাকে সামলে রাখার দায়িত্ব ঠিক তোমার। তোমাকে ঈশ্বরের দান বলে যদি তোমরা মেনে নিতে পারো যে সেই মানুষটি তোমার জীবনসঙ্গী, তাহলে জানবে যে যা পেয়েছো তার তুলনা নেই। এরকম একটা ব্যাপার কর্কট রাশি আর কর্কট লগ্নের মানুষদের। যাই হোক, আমি বলবো যে এই রাশির সারা বছর কেমন যাবে 2025, এটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। ভিডিও বড় বেশি করব না, কারণ মানুষের ধৈর্য বড় কম। সবশেষে বলবো যে কর্কটের জন্য যে শুভ মন্ত্র, বীজ মন্ত্র, রুদ্রাক্ষ, শুভ বর্ণ, শুভ দিন, শুভ বার, মাস, তিথি সব কিছু বলবো, তবে তার আগে বর্ষফলের বিচারটা করে নিই। আশা করি এতক্ষণ যা বললাম তা তোমরা বুঝতে পেরেছো, নিজের সঙ্গে রিলেট করতে পেরেছো, সেই কথাগুলো তোমাদের ভালো লেগেছে বা বিশ্বাস হয়েছে যে হ্যাঁ এই কথাগুলো সত্যি। যারা কর্কটের মানুষ হবে তারা অবশ্যই এই কথাটা বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে যে আমি কি বলতে চাইছি। যাই হোক, জানুয়ারি মাসের কথা বলবো। জানুয়ারি আর ফেব্রুয়ারি আর মার্চ, এই 3 মাস কেমন যাবে। প্রথমত বড় গ্রহগুলোর কথা বলবো। এই 3টে মাস আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি থাকবে তোমাদের একাদশভাবে, তাহলে আয় ইনকাম এবং তোমাদের সন্তান ভাব বা তোমাদের বিদ্যা, প্রেম, এই সমস্ত কিছু নিয়ে কোনো সমস্যা থাকবে না আগামী 3 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসে তোমাদের যেমন চলছিল ঠিক সেভাবেই চলবে, কারণ বড় গ্রহরা বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টে বড় গ্রহ যেমন ছিল তেমন গোচর করবে। এখন খেলা শুরু হবে এপ্রিল মাস থেকে। খেলা শুরু হবে কোন মাস থেকে? এপ্রিল মাস থেকে। এপ্রিল মাসে যে খেলাগুলো শুরু হবে সেই 3টে মাস, এপ্রিল, মে, জুন, এই 3টে মাসে আবার সেই খেলা কন্টিনিউ চলবে। তো এপ্রিল মাসটা থেকে শুরু করি, তখন দেখতে পাবো যে এপ্রিল মাসে প্রায় ওদিকে চলে যাচ্ছে শনি, রবি, শুক্র, রাহু, বুধ একসঙ্গে তোমাদের নবমভাবে চলে যাচ্ছে। তো 5টা গ্রহ নবমভাবে মানে ভাগ্যভাবে থাকা মানে কিন্তু চারটিখানি কথা নয়, ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে, বড় পরিবর্তন, যা তোমরা এতদিন ধরে এক্সপেক্ট করছিলে শুধু, যেটা তোমরা ভাবতেও পারোনি। তো কি পরিবর্তন আসতে পারে? শনি তোমাদের অষ্টমপতি নবমভাবে যাবে, মানে ভাগ্যে কারো কারো বিপর্যয় ঘটাবে, এবং যদি বিপর্যয় নাও ঘটাবে তো বটেই, বিপর্যয় মানে সেটা প্রথম দিকে প্রচণ্ড বেগ দেবে, এবং সেই বিপর্যয়টা আগামী দিনে ভালো একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনটাকে তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, খুব সহজভাবে অ্যাকসেপ্ট করতে হবে। বড় পরিবর্তন, সেটা হতে পারে তোমাদের গৃহগত পরিবর্তন, বাড়ি থেকে অনেক দূরে যেতে হবে তোমাদের। তো এই ধরনের পরিবর্তন, বাড়ি বা গৃহকে নিয়ে বিবাদ তুঙ্গে উঠতে পারে, তার সে সমস্ত নিয়ে জমি জায়গা, বাবার সঙ্গে অমত, মা বাবার সঙ্গে অমত, এই সমস্ত ঘটনাগুলো তখন ঘটতে পারে এপ্রিল মাসে। তো এইটা বড় ট্রানজিট, সে সময় শনি তখন ট্রানজিট করবে। শনি রাহু একসঙ্গে থেকে শ্রাপিত দোষ তৈরি করবে। তো রাহু বুধ একসঙ্গে থাকবে, তখন কিছু টাকা ইনকামও হবে, মানে এপ্রিল মাসটা যা বলবো যে কিছু ইনকাম হবে, কারণ দ্বাদশপতি নবমভাবে, মানে হচ্ছে যে যারা বিদেশে আছো তাদের জন্য বলবো যে তোমরা টাকা ইনকাম করতে পারবে। ইনকামটা লেভেলটা ইনক্রিজ করবে। বিদেশি মুদ্রা, বিদেশি কোম্পানি, বিদেশি দ্রব্য, এই সমস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে ওই মাসটা। এমনিতেই মার্চ এপ্রিল মাসটা ইয়ার এন্ডিং এর সময়, তখন নতুন কোনো সম্ভাবনা তৈরি হবে যে আবার আগামী দিনে রোজগারটা বাড়বে, নতুন কর্মসংস্থান হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, এবং এই ঘটনাগুলো তোমাদের আগামী দিনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। আর এরপরে চলে যাব পরবর্তী মাস, সেটা হচ্ছে মে মাস। মে মাসে দেখতে পাচ্ছি রবি চলে যাচ্ছে, তোমাদের যে ধনপতি রবি চলে যাচ্ছে দশমভাবে। তাহলে কর্মর দিক থেকে বলবো যে তোমাদের একটু কর্মের জায়গাটা সোজা হবে, কর্মে বাধা দূর হবে, কর্ম থেকে ধন সঞ্চয় হবে, তো কর্মজীবনটা সোজা হবে। আবার বৃহস্পতি সেই থাকবে একাদশেই, তো ইনকাম হবে। আর ওদিকে শনি আবার সেই শুক্র, রাহু, এই সমস্ত গ্রহগুলো একই জায়গায় থাকার দরুন তোমাদের হতে পারে গৃহবিবাদ, মানসিক সমস্যা, দাম্পত্য সমস্যা, তারপর হচ্ছে যে সামান্য হচ্ছে যে
তোমাদের যেটা হচ্ছে দাম্পত্য সমস্যার সঙ্গে সঙ্গে ব্যবসার যে সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু সমস্যা থাকতে হতে পারে মে মাসে। এপ্রিল, মে আর ওদিকে জুন, এই 3টে মাসে তোমাদের একটু সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়গুলো নিয়ে বলছি? দাম্পত্য সমস্যা, পারিবারিক সমস্যা, গৃহগত বিবাদ, জমি জায়গার সমস্যা, মাতা পিতার সঙ্গে অমত, বন্ধু বান্ধবের সঙ্গে অমত, আত্মীয়দের সঙ্গে অমত বা বিরোধ। আর তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে দাম্পত্য সমস্যা বলেছি, ব্যবসা সংক্রান্ত সমস্যা, কর্মের সমস্যা, ইনকামের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এপ্রিল, মে এবং জুন, এই 3টে মাসেই কিন্তু খুব বেশি করে দেখা দেবে। জুন মাস থেকে যদিও একটু রিলিফ পাও, কিন্তু মার্চ, এপ্রিল, মে এই 3টে মাস একদম তোমাদের সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে। বিদ্যা বুদ্ধি থেকে শুরু করে বিদ্যা, ব্যবসা, এই সমস্ত বিষয়গুলো ডিটেলসে আমি সাপ্তাহিক রাশিফলে এবং মাসিক রাশিফলে উল্লেখ করে দেব। তবুও বলছি, যেহেতু এটা বার্ষিক রাশিফলের ভিডিও, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যে এই মাসগুলোর একটা ঝলক দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে, কারণ মানুষের ধৈর্য কম, বড় ভিডিও আমি করতে এখন আর চাইছি না। যাই হোক, আমি জুন মাসে চলে যাব। জুন মাসে দেখতে পাচ্ছি যে বৃহস্পতি অলরেডি চলে এসছে কোথায়? তোমাদের দ্বাদশভাবে। দ্বাদশভাবে বৃহস্পতি, লগ্নে চন্দ্রমঙ্গল, শুক্র থাকবে তোমাদের দশমভাবে, রবি বুধ থাকবে একাদশভাবে, শনি থাকবে নবমভাবে এবং রাহু থাকবে তোমাদের অষ্টমভাবে। অষ্টমে রাহু কিন্তু তোমাদের কি করবে, আমি রাহু থেকে শুরু করছি, বাকি অন্যান্য গ্রহগুলোর দিকে আসছি। জুন মাসে কিন্তু আমি আবার একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে মে, এপ্রিল, মে, জুন এই 3 মাসে কিন্তু কালসর্প যোগ তৈরি হবে গোচরে। তো প্রত্যেকটা মানুষ, শুধু কর্কট রাশি কর্কট লগ্নই নয়, প্রত্যেকটা মানুষকেই এই সময় খুব সতর্ক থাকতে হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। যে সমস্ত বিষয়ে ঝুঁকি আছে, যে সমস্ত বিষয়ে বিরোধ আছে, অর্থ ক্ষয় হয়, আর্থিক সম্পর্ক আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কোন কোন মাস? এপ্রিল, মে, জুন, এবং যার শুরুটা হয়ে যাবে মার্চ মাস থেকেই। মার্চ মাস থেকে শুরু হবে, একেবারে জুলাই মাসে গিয়ে শেষ হবে। এই 3টে মাস খুব সাবধান থাকতে হবে সবাইকেই। জুন মাসে বলছি যে কালসর্প পূর্ণ রূপ নেবে, তখন তোমাদের অষ্টমে রাহু যাবে। অষ্টমে রাহু গেলে কি হবে? অষ্টমে রাহু গেলে হঠাৎ করে ধনক্ষয় হয়। রাহু দৃষ্টি থাকবে তখন তোমাদের চতুর্থভাবে, মানে ঘরে, তাহলে গৃহ বিবাদ হতে পারে। আর তোমাদের থাকবে দ্বিতীয় কেতু। দ্বিতীয় কেতু কি হবে? ধনক্ষয় করবে। তো খুব সেভিংস নষ্ট হবে তখন। তো এই ব্যাপারগুলো মাথায় যেন থাকে। শনি নবমে থাকবে, মানে ভাগ্যে অনেক বাধা আসবে। অষ্টমপতি যেহেতু নবমে, মানে সহজে কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব হবে না। যা কিছু করতে হবে অনেকটা স্ট্রাগল করে, তেতে পুড়ে, খেটে খুঁটে তোমাদেরকে জীবন চালাতে হবে। নবমভাবে শনি কিন্তু 2.5 বছর থাকবে। যা ছিল অষ্টমে তা গেল নবমে, সেটা আরও খারাপ। তো যাই হোক, তবুও বলছি অষ্টমের থেকে আরও মানে নবমটা ভালো, যেহেতু তো শনি জল রাশিতে গেলে একটু মোটামুটি মিনিমাইজ হয় শনির ব্যাড এফেক্টটা। তো যাই হোক, মোটামুটি ভালো একটা ব্যাপার। তবে সব দিক থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে। বিশেষ করে পিতার সঙ্গে অমত হতে পারে, গুরুর সঙ্গে অমত হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে অমত হতে পারে, এবং সেগুলো হবে তোমাদের বাড়ি ঘর এই সমস্ত কিছুকে নিয়ে, মানে জমি জায়গা এই সমস্ত কিছুকে নিয়ে। আর রাহু অষ্টমে বললাম যে ভোগ বাড়াবে। ভোগ ভোগ যদি বাড়ে বা তোমরা যদি ভোগে নিমজ্জিত হও, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। এটা কিন্তু তোমরা খবরদার করবে না। রাহু কিন্তু অষ্টমে গেলে তোমাদের জীবনে অটোমেটিক ভোগ বাড়বে, চাহিদা বাড়বে, জীবনে খরচ বাড়বে, এটা যেন মনে থাকে। এই থেকে সাবধান থেকো তোমরা। আর কেতু দ্বিতীয় আছে, মানেই হচ্ছে রাহু ভোগ বাড়াবে, তোমরা খরচা করবে, কেতু ধনক্ষয় করবে। এইটা থেকে তোমরা সাবধান থেকো। তো যাই হোক, এটা একটা ভালো দিক হলো যে তোমাদের চতুর্থপতি যে গৃহপতি, সে তোমাদের থাকবে দশমভাবে। তাহলে কি হবে? কাজে কর্মে এবং গৃহ, কাজ কর্ম এবং বাড়ি, সববার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারবে, এবং তৈরি করার ফলে তোমরা আয়, ইনকাম, ব্যবসা, বাড়ি ঘর সমস্তকে ব্যালেন্স করে চলতে পারবে। এটা একটা ভগবান সুযোগ দিয়েছে যে ভালো, মানে যতই কঠিন অবস্থা হোক না কেন, তোমরা একটা সুযোগ পাবে। যদি তোমরা ব্যালেন্স করে চলতে চাও তো পারবে, এটা বলে রাখলাম। জুলাই মাসে চলে যাব। জুলাই মাসে তোমাদের হবে কি, সেই তখনও কিন্তু কালসর্প দোষ থাকবে গোচরে।
তো চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে থাকবে। অ্যাকচুয়ালি চন্দ্র তো ট্রানজিট করে বারবার 2.5 দিন ধরে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে মঙ্গল কেতু আর রাহু ওদিকে দৃষ্টি বিনিময় করবে, একটা অঙ্গার দোষ তৈরি করবে। একেই তো কাল সর্পদোষ, তার উপর আবার অঙ্গার দোষ তৈরি করবে। এই ব্যাপারটা তোমাদের নিয়ে সাবধান থাকতে হবে। যাদের মঙ্গল, বিশেষ করে কর্কট রাশির মঙ্গল এবং হচ্ছে যে দশমপতি মানে কর্মপতি, তাহলে কর্মে কি আসবে, বাধা আসবে, কর্মচ্যুতি ঘটতে পারে, কর্মে সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্ত কর্ম সম্ভাবনা বেশি আছে যে কর্ম চলে যাবে। বিশেষ করে কাল সর্প দোষ যখন আছে না, তাহলে অঙ্গার দোষ এবং কাল সর্প দোষ দুটো দোষই এত মারাত্মক যে কর্ম চলে যাওয়ার দিকে বেশি চান্স থাকবে। যদি কারোর এমনও হয় যে কর্ম গেল না, কিন্তু ওই কর্মটাকে বজায় রাখতে গেলে যে এত পরিশ্রম করতে হবে, এত মাথা ঘামাতে হবে, যে প্রচুর হেডেক তোমাদের নিতে হবে এই বছরে জুলাই মাসে। তো এটা মনে রেখো, খুব সাবধানে থেকো তোমরা ওই সময় জুলাই মাসে। কর্মজগৎ এবং ইনকাম দুটোই এমনভাবে চাপ দেবে যে মাথা ঠিক রাখা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আবার বলবো, পরবর্তী জুলাই মাসে যে আরেকটা বড় পজিটিভ দিক হলো, রবি বৃহস্পতি একসঙ্গে থাকবে দ্বাদশ ভাবে। ধনপতি দ্বাদশ ভাবে থাকলে কি হবে, দূর থেকে ইনকাম, দূর থেকে মানে ইন্টারনেট মাধ্যমে, শেয়ার মার্কেট, লটারি, এই সমস্ত ক্ষেত্রে ইনকাম। যারা অনেক দিন ধরে ইনকাম ইনভেস্ট করে রেখেছিলে, শেয়ারে হতে পারে, মিউচুয়াল ফান্ডে হতে পারে, জমি জায়গা সংক্রান্ত বিষয় হতে পারে, যারা ইনভেস্ট করে রেখেছিলে তারা এবার রিটার্ন পাবে জুলাই মাসে। তোমরা সেই সময় কিছু সঞ্চয় করতে পারো, বা সেই সময় তোমরা কিছু অর্থ পেতে পারো। রবি এবং বৃহস্পতি সেই অর্থ দেবার অবস্থাটা করে দেবে। যাই হোক, আগস্টে চলে যাব। আগস্ট মাসে আবার দেখতে পাচ্ছি বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকবে, তোমাদের একাদশপতি দ্বাদশ ভাবে থাকবে। তার মানে ইনকামও হবে, আবার ব্যয়ও হবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে যে যারা শুক্রের ব্যবসা করো, তারা কিন্তু আবার বলবো শুক্র রাহুর ব্যবসা করো বা কাজ করো, তাদের জন্য ভালো সময় আসছে। কখন? আগস্ট মাসে। ওই শেয়ার মার্কেট, ওই জুয়েলারি, ওই রত্ন, তারপর হচ্ছে যে লাক্সারি আইটেম, ওই মেডিসিন, ওই হচ্ছে যে অ্যালকোহল, এই সমস্ত বিষয় থেকে তোমরা টাকা পাবে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত লটারি থেকে টাকা পাবে। এই বিষয়গুলো তখন আবার শুরু হবে, একটু একটু করে সুযোগগুলো আসতে থাকবে। মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসে যা মার খেয়েছো, আস্তে আস্তে আগস্ট থেকে বাকি যে বছরের মাসগুলো আসছে সেগুলো থেকে আস্তে আস্তে মেকআপ করে উঠতে তোমরা সক্ষম হবে, কোনো চিন্তার কারণ নেই। তবুও বলবো যে যেহেতু কঠিন সময়, তাই তোমাদেরকে সাবধান থাকতে হবে। শনি বক্রি হবে আমাদের আগস্ট মাসে, তখন শনি বক্রি মানে ভাগ্যভাবে শনি বক্রি হওয়া মানে যে কোনো কাজ চটপট পণ্ড হয়ে যাবে, কাজটা হতে গিয়ে হবে না। তো সেই বিশেষ করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা দাম্পত্য সম্পর্কের বিষয়ে, এইগুলো নিয়ে অশান্তি তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে, মন কষাকষি তৈরি হবে, পার্টনারের সঙ্গে একটু অসুবিধা তৈরি হবে। এই সব বিষয়গুলো আগস্ট মাসে হবে। সন্তানের বিষয়ে বলবো যে সন্তান হচ্ছে যে তোমাদের পঞ্চম ভাব, পঞ্চমপতি আমাদের মঙ্গলদেব। তো মঙ্গলদেব প্রথম হচ্ছে যে রাহুর দৃষ্টিতে থাকবে, তো সন্তান ভাব নিয়েও তোমাদের এবার চিন্তায় থাকতে হবে প্রায় সারাটা বছরই। আর বলবো রোগ ব্যাধি, যদি বলি রোগ ব্যাধি তোমাদের এবার যাদের বলবো যে ক্রনিক রোগ আছে, তাদেরকে বলবো তাদের অপারেশন যোগ আছে। রাহু মঙ্গল একসঙ্গে থাকবে, দেখা হবে, মানে একসঙ্গে মানে একে অপরের উল্টো দিকে থাকবে। তো এবং সেখানে অঙ্গার দোষ আর কাল সর্প দোষের কথা আগে আমি উল্লেখ করেছি। তাহলে এখানে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে, অপারেশন যোগ হতে পারে, ক্রনিক ডিসিজগুলো একটু আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। তো এইগুলো তোমাদেরকে ভাবতে হবে এগুলো নিয়ে। তো ঠান্ডা লাগা থেকে একটু বাঁচতে হবে। তো শনি চন্দ্র, শনি রাহু যখন একসঙ্গে থাকবে, শনি জল রাশিতে আছে, মানে তোমাদের জানতে হবে যে কর্কট রাশির এবারে ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি করে বাড়বে। তাহলে কি বললাম, ঠান্ডা লাগা থেকে বাঁচতে হবেই হবে। জলরাশিতে শনি থাকলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, জলটা শরীরে শুকিয়ে দেবে। তো জল খেতে হবে বেশি করে। যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী মাসে, সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি যে আবার শনি সেই বক্রি, শুক্র আছে লগ্নেই, তোমাদের কর্কট রাশিতেই থাকবে শুক্র। তার মানে ইনকাম নিয়ে সমস্যা দূর হলো। রবি বুধ একসঙ্গে থাকবে, তাহলে সঞ্চয় নিয়েও সমস্যা দূর হলো। কিছুটা ব্যয় হতে পারে, তখন দ্বাদশপতি যেহেতু বুধ, তাই ব্যয় হবে, কিন্তু তবুও সঞ্চয়টা আবার একটু হবে। আর ওদিকে মঙ্গলদেব দশমপতি, তখন তোমাদের তৃতীয়ভাবে
দৃঢ়ভাবে থাকবে, তাই তোমরা যে কোনো কাজে হাত দেবে তো সেই কাজটা সফল হবে, তাই সফল হবে। শনি মঙ্গল আবার দৃষ্টিপ্রাপ্ত হবে, তাই এটাও মনে রাখতে হবে যে ব্যবসা সংক্রান্ত বিষয়, জমি জায়গা সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে একটু তোমাদের সাবধানে ট্রানজাকশন করতে হবে বা সাবধানে ডিল করতে হবে। শনি মঙ্গল একসঙ্গে দৃষ্টিপ্রাপ্ত হওয়াটা ভালো কখনো নয়। আমি ওই জন্য আগে বললাম যে প্রায় সারা বছরই তোমাদের সন্তান ভাব এবং কর্মভাব নিয়ে চিন্তায় থাকতে হবে। রাহু এবং শনি দুজনেই কিন্তু মঙ্গলকে এবছর মানে 2025-এর বেশিরভাগ সময়টাই কিন্তু নজরে রাখবে, তাই ওদের নজরে মঙ্গল থাকলে কিন্তু মঙ্গল দুর্বল হবে, এবং মঙ্গল দুর্বল হলেই তোমাদের সন্তান ভাব এবং হচ্ছে যে কর্মভাব দুটোই দুর্বল হবে, তাই কর্ম এবং সন্তান দুটোকেই সামলে রাখতে হবে। এবং আরেকটা কথা তার সঙ্গে পঞ্চম ভাব যেহেতু, তাই সেখানে প্রেম যারা করছো তাদেরকেও বলবো তাদের প্রেম এবং বিদ্যা দুটোকেই দুটোর মধ্যে একটা সমস্যা দেখা দিবে, তাই ওগুলোকে তোমাদেরকে সাবধানে থাকতে হবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি অক্টোবর মাসে। অক্টোবর মাসে আবার শুক্র কেতু একসঙ্গে থাকবে দ্বিতীয়ভাবে, তাই তখন কি হতে পারে, শুক্র যেহেতু শুক্র তোমাদের চতুর্থ পতি এবং একাদশ পতি, তাই ইনকাম হবে, সঞ্চয় হবে খুব ভালো, কোনো এটার বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুক্র কেতু একসঙ্গে থাকবে এবং তার উপরে রাহু দৃষ্টি থাকবে, তাহলে কিন্তু শুক্র ঘটিত রোগও হতে পারে, যেটাকে আমরা গুপ্ত রোগ বা যৌন রোগ বলে জানি, সেই সমস্ত রোগগুলো হতে পারে। এই বিষয়ে সাবধান অবশ্যই থাকা দরকার। আবার বলবো যে তৃতীয়ভাবে রবি বুধ একসঙ্গে থাকবে তখন অক্টোবর মাসে, তো এটাও একটা ভালো সময়। তো মানে হচ্ছে যে সঞ্চয়ের জন্য ভালো সময়, কোনো কর্ম হাতে নিয়ে থাকলে তো সেগুলো ফিনিশ হয়ে যাবে চটপট। তবে আবার সেই সময় রবি আর শনি একে অপরের সঙ্গে দৃষ্টি দেবে, তাহলে কি হবে না, একটু ভাই বোন বা আত্মীয় স্বজন এদের কারণে তোমাদের একটু, বা দাম্পত্য জীবনের কারণে তোমাদের একটু ব্যয় হতে পারে, তো এইটা মাথায় রাখতে হবে, এবং অশান্তিও হতে পারে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। মঙ্গল তখন অক্টোবর মাসে থাকবে একবারে নিচস্থ হয়ে, তো মঙ্গল যেহেতু তোমাদের কর্মপতি, তাই কর্ম জায়গাটা নিয়েও কিন্তু তোমাদের অক্টোবর মাসে ভাবতে হবে। বারবার বলেছি যে মঙ্গল কিন্তু এই বছর 2025 সালে মঙ্গলের বছর হলেও কিন্তু তোমাদেরকে বলবো যে মঙ্গল তোমার গোচরে কিন্তু খুব একটা ভালো অবস্থায় থাকবে না। মঙ্গলের বিষয়গুলো নিয়েই তোমাদেরকে চিন্তায় এবছর থাকতে হবে, এটা অনিবার্যভাবে মনে রেখো। মঙ্গলের বিষয় হলো, আমি বললাম যে ভাই বোন আত্মীয় স্বজন, জমি জায়গা, আইনি ঝামেলা, তারপর হচ্ছে যে বাড়ি গাড়ি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে চিন্তায় থাকতে হবেই একদম। অক্টোবর মাস পর্যন্ত আমি কখনো মঙ্গলের অবস্থা দেখলাম জানুয়ারি থেকে শুরু করেছি, এখন অক্টোবর মাস এখনও দেখছি যে মঙ্গল সেই শুয়েই আছে, মানে হয় শনির নজরে নয় রাহুর নজরে পড়ে আছে। আবার এদিকে অক্টোবরে যখন তুলায় এলো তখন নিচস্থ হয়ে আছে, তার মানে পুরো 11টা মাস মানে 10টা মাস ধরেই কিন্তু মঙ্গল অবস্থা খারাপ হয়ে রইল। তাহলে কি হবে, মঙ্গলের বছরে মঙ্গল যদি নিজে শুয়ে থাকে, তাহলে এই কর্কটের যারা কর্কট রাশি, সিংহ রাশি, যারা মেষ রাশি, বৃশ্চিক রাশি, যারা ধনু রাশি, যারা মীন রাশি, তাদের কি অবস্থা হবে, তাদের অবস্থাটা হবে এরকমই। এই মঙ্গলের সংক্রান্ত বিষয়ে সবাইকে ভাবতে হবে এই বছর। তো যাই হোক, এবারে আসছি পরবর্তী মাসে নভেম্বর মাসে দেখতে পাচ্ছি মঙ্গল আবার বৃশ্চিকে এসেছে, কিন্তু তাতেও রেহাই নেই, সঙ্গে আবার বুধ এসে জুটে গেছে। তাহলে কি হবে, মঙ্গল বুধ একসঙ্গে জুটে গিয়ে মঙ্গল যদিও আমাদের কর্ম দিকটা দেখছে, সন্তানের দিকটা দেখছে, তো বুধ এসে হাজির। তো বুধ দ্বাদশপতি, ও কিছু করাবে খরচা, সন্তানের জন্য হতে পারে খরচা, আবার সেটা কর্মের জন্য হতে পারে খরচা, এবং সেটা আবার জমি জায়গার জন্য হতে পারে খরচা, গাড়ির জন্য হতে পারে খরচা। তো এক্সট্রা খরচা মঙ্গল তো মানে এবার পুরো অমঙ্গল করেই ছাড়বে। খুব সাবধান থাকতে হবে, মঙ্গলের বছর বলে আনন্দিত হবার কিচ্ছু নেই। যাই হোক, আবার অন্য দিক থেকে বলবো যে নভেম্বর মাসে নভেম্বরে দেখতে পাচ্ছি বৃহস্পতি আসছে কর্কটে। বৃহস্পতি কর্কটে থাকলে একটু রেহাই হলো। ওই যে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে মঙ্গলকে দেখবে, যদি চেষ্টা চালাই তাহলে হয়তো আমরা রেহাই পাবো, আমাদের যে সমস্ত ঝামেলাগুলো চলছে সেগুলো থেকে একটু বেরিয়ে আসতে। এই হলো ব্যাপার। তারপরে আবার শুক্র ওদিকে থাকবে নিচস্থ হয়ে, শুক্র ইনকামপতি, নভেম্বরের কথা বলছি, নভেম্বরে শুক্র থাকবে নিচস্থ হয়ে, শনি দৃষ্টি পাবে। তো কি হবে, অষ্টমপতি দৃষ্টি পাবে, একাদশপতি, তাহলে ইনকাম নিয়েও সমস্যা হয়ে যাবে। তো নভেম্বর মাসটা ইনকাম নিয়ে সমস্যা হবে। আমি ভালোগুলোর কথা কম বলেছি আর খারাপগুলোর কথা বেশি করে তুলে ধরেছি, এই জন্য যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে সজাগ থাকলে তোমাদের মঙ্গল, আর না হলে ভালো যেটা হবে হয়ে যাবে, কোনো ব্যাপার না, লাড্ডু খাবেই। কিন্তু লাড্ডুর সঙ্গে যদি অন্য কিছু আসে, লাঠি আসে, তাহলে কিন্তু সেই লাঠিটাকে সামলাবার দায়িত্বটা তোমাদেরই হবে। আর আমার সেটা কর্তব্য হলো সেই লাঠির কখন ঘা আসবে সেটাকে বলে দেওয়া, এটাই আমার কাজ। লাড্ডুটা তোমরা সামলাও, লাঠি আমি বলে দিচ্ছি।
চলে আসছি পরবর্তী মাসে ডিসেম্বর। তো ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। তারপরে আমাদের মঙ্গল, রবি আর শুক্র একসঙ্গে বৃশ্চিক রাশিতে আসছে। রবি শুক্র আবার সেই মঙ্গলের সঙ্গে শুক্র এসে গেছে। হয় বুধ আসছে, নয় শুক্র আসছে, নয় রাহু আসছে, নয় শনি আসছে। মঙ্গলকে এবছর সারা বছরেই কিন্তু এই 4টে গ্রহ শনি, রাহু, শুক্র, বুধ এরা কিন্তু পিছু ছাড়বে না মঙ্গলের। তাই এরা মঙ্গলকে চ্যালেঞ্জ দেবে। মঙ্গল তোমাদের কর্মপতি ও সন্তানের ভাব, সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো পিলার আমাদের জীবনে, তারাই কিন্তু এবার চ্যালেঞ্জের মুখে থাকবে। তাই কর্ম ও সন্তান, প্রেম, বিদ্যা, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে সারা বছর চ্যালেঞ্জের মুখে থাকতে হবে, পড়তেই হবে। মঙ্গল শুক্র একসঙ্গে থাকছে, রবি শুক্র একসঙ্গে থাকছে, দারিদ্র দোষ তৈরি করবে, সন্তানকে নিয়ে চিন্তায় ফেলাবে, কর্মকে নিয়ে চ্যালেঞ্জে আনবে। তো জানুয়ারি থেকে ডিসেম্বর মঙ্গলের নাই ছাড় কোনো রকম, এতে এবার তো খুব পড়বে মার। যাই হোক, সাবধানে থেকো, নতুন বছর ভালো করে কাটাও, ভয়েরও কিছু নেই। আবার লাস্টে বলে দেবো যে তোমাদের শুভ তিথি এগুলো কোন কোন, শুভ তিথি শুভ বার এগুলো একটু বলে রাখি, এগুলো বলে রাখা খুব দরকার। এগুলো মেনটেন করে চলবে, অনেকটা রেহাই পাবে, এটা আমি বলে রাখলাম। কর্কট রাশির জন্য কোন কোন দিনগুলো শুভ। শুভ তিথি তৃতীয়া, একাদশী, শুভ বার সোমবার, রবিবার, মঙ্গলবার। শুভ তারিখ মাসের 2, 10, 20, 29। তারপর হচ্ছে যে শুভ ধাতু সোনা, রূপো, তামা। শুভ সংখ্যা সবসময় 1, 2, 3 এবং 9। শুভ মন্ত্র শ্রীং। শুভ কবচ কমলা কবচ। দান করলে কি করবে? দান করলে সবসময় কালো জিনিস দান করবে, আর হচ্ছে সাদা জিনিস কাউকে খাওয়াবে। তো এটা হলো তোমাদের দানের কথা বললাম। শুভ বার যদি হয় তাহলে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতিবার। তো আবার যদি বলি যে রুদ্রাক্ষ তোমরা কি ধারণ করতে পারো, কর্কট রাশির জন্য সব থেকে ভালো রুদ্রাক্ষ হলো যে তোমাদের একমুখী রুদ্রাক্ষ। তো একমুখী রুদ্রাক্ষ ধারণ করো, এবং আরেকটা হলো 10মুখী রুদ্রাক্ষ। যদি 1 অথবা 10 যে কোনো একটা ধারণ করলেই হবে, তোমাদের সারা বছর ভালো থাকার এই রুদ্রাক্ষটাই তোমাদের ব্যবস্থা করে দেবে। এই বছর সব থেকে যারা বেশি ভোগাবে সেটা হলো যে শনি, রাহু এবং তোমাদের শুক্র কিছুটা ভোগাবে। তাই সাবধান থাকতে হবে। মঙ্গলকে তোমাদের আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত মঙ্গলকে এরা কিন্তু কেউ ছাড়বে না। তো মঙ্গলকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। কর্ম বাঁচাতে গেলে, সন্তানকে ঠিক রাখতে গেলে, বিদ্যাকে ঠিক রাখতে গেলে এই একমুখী ও 10মুখী রুদ্রাক্ষের ব্যবহার তোমাদের অনিবার্যভাবে করতেই হবে, এটা মনে রেখো। এটুকু দেখার জন্য ধন্যবাদ।